পরকীয়া শব্দটা আমার পুরো জীবনটাই উলটপালট করে দিয়েছে। সাজানো গোছানো সংসারটা এক নিমেষেই তাসের ঘরের মতো উড়িয়ে দিয়েছে। আমাদের ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ভেবেছিলাম অন্তত সন্তানের কথা ভেবে হলেও পরকীয়া ত্যাগ করবে পরিণীতা। কিন্তু না, কেউ যখন পরকীয়ায় জড়িয়ে যায় তখন কোনো কিছুর বিনিময়ে তাকে সঠিক রাস্তায় ফেরানো সম্ভব নয়। যতক্ষণ না সে নিজের থেকে ফিরে আসবে। আসলে কি আর বলবো বলেন? পৃথিবীর সবচেয়ে বড় আঘাতটাই তো নিজের আপনজনের কাছ থেকেই পেতে হয়। আমিও তাই পেলাম। ইভেন আমি এখনো ভাবতে পারছি না। আমার পরিণীতা আমাকে ঠকালো। আমি রাশেদ। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমার স্ত্রী পরিণীতা। আমাদের বিয়ের বয়স ৭ বছর হয়েছে। আমাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। রাইসা আমার একমাত্র মেয়ে। পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছিল। রাইসা আমাদের ঘরে আসার পর থেকেই আমি পরিণীতাকে নিয়ে ঢাকায় চলে আসি। আর এটাই এখন একমাত্র কাল হলো আমার জীবনে। আমার মনে হচ্ছে সেদিন যদি পরিণীতাকে নিয়ে ঢাকায় না আসতাম তাহলে হয়তো পরিণীতা আজও আমার স্ত্রী হয়েই আমার পাশে থাকতো। ওই তো দূরে দাঁড়িয়ে আছে পরিণীতা, আর আমার অবুঝ মেয়েটির মায়ের আঁচল ধরে কাঁদছে আর বলছে, আমি আর দুষ্টুমি করব না, তুমি কোথাও যেও না আম্মু, তোমায় ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি বাসায় চলো আম্মু। পরিণীতা শুধু চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মায়ের চোখের পানি দেখে রাইসার চোখেও পানি যেন বাদ মানছে না। রাইসা আমার দিকে চেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবাই, ও বাবাই, দেখো না আম্মু কথা বলছে না। তুমি বলো না আম্মুকে আমাদের সাথে বাসায় যেতে। আমার ছোট্ট মেয়েটির কথাগুলো বলছে আর কাঁদছে। আমি শুধু বাকরুদ্ধ হয়ে অসহায় চোখে আমার মেয়ের দিকে তাকিয়ে আছি। রাইসা হয়তো বুঝতে পেরেছে আজ থেকে মাকে ছাড়াই থাকতে হবে। মাকে ছেড়ে আজকে এখান থেকে চলে গেলে আর কখনো মায়ের কাছে ফিরে আসতে পারবে না। পরিণীতা মেয়ের কান্না দেখে নিজেও কান্না করছে। মেয়েরা যখন স্বামীর ভালোবাসার অন্য পরপুরুষের সাথে মিলিয়ে ফেলে তখনই পরকীয়ায় আসক্ত হয়ে যায়। অন্য পুরুষ দুটো ভালো ভালো কথা বললেই তাতে গলে যায়। কিন্তু এটা কখনো ভাবে না এর পরে কি হবে। ভাববেই বা কি করে? পরকীয়ায় আসক্ত হয়ে গেলে তো তার ভালো মন্দ বিচার করার বোধ বুদ্ধিটা লোপ পেয়ে যায়। পরিণীতার ক্ষেত্রেও তাই ব্যতিক্রম হয়নি। পরিণীতার শুধু নতুন বাড়িতে অনেক লোকের ভিড় জমেছে। আমি পরিণীতাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু পরিণীতার নতুন স্বামী একদম পাকা খেলোয়াড়। সে পরিণীতাকে আয়ত্তে রেখে সব কাজ খুব সুন্দর করে শেষ করেছে। লাস্ট ৩ মাস হলো পরিণীতা রাইসাকে নিয়ে তার বাবার বাড়িতে এসেছিল। সেদিন আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি পরিণীতা গরমের মধ্যেও কাঁথা জড়িয়ে শুয়ে আছে। অসুস্থ ভেবে দ্রুত কপালে হাত দিয়ে স্পর্শ করে দেখলাম জ্বর নাই। আমার স্পর্শ পেয়ে পরিণীতা দ্রুত উঠে বসলো, মনে হলো যেন পরপুরুষের স্পর্শ পেয়েছে। আমি গায়ের টি শার্ট খুলতে খুলতে জিজ্ঞেস করলাম, তুমি কি অসুস্থ পরিণীতা? অসময়ে শুয়ে আছো যে? পরিণীতা মাথা নিচু করে সোজা সাপটা উত্তর দিল, আমার শরীরটা ভালো লাগছে না। কিছুদিন ধরেই মাকে খুব দেখতে ইচ্ছে করছে। ভাবছি কাল বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসি। আমি আর কোনো কথা বাড়ালাম না। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসে বসতেই দেখলাম আজকে সব আমার পছন্দের খাবার সব সাজিয়ে রাখা। আমি ভাবলাম হয়তো কাল চলে যাবে তাই বেশি করে রান্না করে রেখে যাচ্ছে। কে জানতো এই যাওয়ায় আমার বাসা থেকে পরিণীতার শেষ যাত্রা হবে। যদি জানতাম তাহলে হয়তো সেদিন কোনোভাবেই পরিণীতাকে বাসা থেকে বের হতে দিতাম না। আমি পরিণীতাকে ফিরিয়ে নিতে এসেছি বলতেই পরিণীতার নতুন স্বামী তার গ্রামের মেম্বার চেয়ারম্যানের সাহায্য নিয়ে মিটিংয়ে বসেছে। তার দাবি আমার আর পরিণীতার ডিভোর্স হয়ে গেছে। পরিণীতার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমি তো ডিভোর্স পেপারে স্বাক্ষরই করি নাই, তাহলে ডিভোর্স কী করে হলো? এত কিছু ভাবতে পারছি না আমি। মাথার শিরা উপশিরাগুলো বড্ড জ্বালাতন করছে আমায়। কতগুলো প্রশ্ন আমার মাথার ভেতরে এসে জটলা পাকাচ্ছে, যার উত্তর একমাত্র পরিণীতার কাছেই আছে। কিন্তু পরিণীতা কি আদেও দেবে আমার সেই প্রশ্নের উত্তর? কথাগুলো ভাবতে ভাবতেই পরিণীতার নতুন স্বামী কাগজপত্র নিয়ে এসে মেম্বার চেয়ারম্যানের কাছে দিল। তাদের বিয়ের প্রমাণ দিল, সাথে আমাদের ডিভোর্সের কাগজও দিল। ডিভোর্সের কথা বলতেই আমি পরিণীতার দিকে চেয়ে উচ্চস্বরে বললাম, আমি তো ডিভোর্স পেপারে স্বাক্ষরই করিনি, তাহলে ডিভোর্স হয় কি করে? আমার কথা শুনে চেয়ারম্যান বিরক্ত নিয়ে বলল, ওই মিয়া ফাজলামি করেন? বউরে ডিভোর্স দিয়েছেন ৩ মাস আগে, আর এখন আইছেন ডিভোর্সি বউয়ের সালিশ নিয়ে। মশকরা করেন আমাগো লগে? কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। ৩ মাস আগে ডিভোর্স হয়ে গেছে? মানেটা কি? আমি দ্রুত কাগজটা হাতে নিয়ে যা দেখলাম তাতে আমার কপালে ঘাম ছুটে গেল। আমার স্বাক্ষর এখানে, অথচ আমার মনেই পড়ছে না আমি কখনো স্বাক্ষর করেছি, তাও আবার ডিভোর্স পেপারে। পরিণীতা মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। সেদিন বাসা থেকে চলে আসার মূল কারণ তাহলে এটাই ছিল। আমার নিজের অজান্তে আমাকে দিয়ে ডিভোর্স কাগজে স্বাক্ষর করিয়ে নিল পরিণীতা। আমি কিছুই ভাবতে পারছি না। আমার মাথায় অসহ্য যন্ত্রণা করছে।
পরিণীতা আমাকে সেদিন ঠকিয়ে বাবার বাড়িতে গিয়েছিল। বাসায় আসতে বললেও অসুস্থতার কথা বলে থেকে যেত। আমি তো মানতেই পারছি না আমার পরিণীতা আমাকে এইভাবে ঠকাতে পারলো। একটিবার অন্তত আমাদের সন্তানের কথাও ভাবলো না। আমি বসা থেকে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। সবার উদ্দেশ্য শুধু একটি কথাই বললাম, আমার পরিণীতা এখন আর আমার নেই, সে এখন অন্য কারো স্ত্রী। আর পরনারীকে এভাবে সালিশে ডেকে হেনস্থা করা আমাদের উচিত নয়। সবাই ফিরে চলো। পরিণীতার কাছে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ের মুখের দিকে চেয়ে পরিণীতার উদ্দেশ্য করে অস্পষ্ট স্বরে বললাম, আবার যদি কোথাও হারিয়ে যেতে চাও তবে কখনো বাচ্চা নিও না। রাইসা তো একটু বড়, আমি ওকে সামলে নিতে পারবো। কিন্তু রাইসার থেকেও ছোট হলে তাকে সামলে রাখা বড় দায়। তাকে যে মাকে বড্ড দরকার হয়। কথাগুলো বলে আমি দ্রুত আমার মেয়েকে কোলে তুলে হাঁটতে শুরু করলাম। পরিণীতা আমার কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাইসা খুব কাঁদছে মায়ের কাছে থাকবে বলে। পরিণীতা নিজেও কাঁদছে মেয়েকে এভাবে কাঁদতে দেখে। ও হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু এখন ভুল বুঝতে পেরেও কোনো উপায় নেই। সে এখন অন্যের স্ত্রী। রাগে, দুঃখে, ঘৃণায় আমার চোখ দুটো লাল হয়ে আছে। প্রকৃত ভালোবাসার পরিণাম কি শুধুই বিচ্ছেদ হয়? এত কষ্ট কেন ভালোবাসায়? কিসের অভাব ছিল পরিণীতার? আমার তো কোনো কিছুরই অভাব ছিল না, না অর্থ, না ভালোবাসার, না দুজনের বন্ডিং। দুজন দুজনকে তো পাগলের মতো ভালোবাসতাম। পারিবারিকভাবে বিয়ে হওয়া সত্ত্বেও তো আমাদের কাপল দেখে অনেকে বলতো, আপনারা কি লাভ ম্যারেজ করেছেন? মানে দুজনের মাঝে এত সুন্দর বন্ডিং, এটা তো শুধু লাভ ম্যারেজেই সম্ভব হয়। আমরা মুচকি হেসে বলতাম, লাভ ম্যারেজ করলেই যে এমন বন্ডিং হবে এমনটা নয়। অ্যারেঞ্জ ম্যারেজেও এমন বন্ডিং হয়, শুধু একটু সময় লাগে। দুজন দুজনকে বুঝতে শিখতে হয়, তবেই না সংসার সুখের হবে। কোনো কিছুর অভাব ছিল না, তা সত্ত্বেও পরিণীতা আমায় ঠকালো। পরিণীতা কি নতুন সংসারে সুখী হতে পারবে, নাকি আবার অন্য কারোর হাত ধরে হারিয়ে যাবে? আচ্ছা, শেষটা যদি এতই বিষাদময় হবে তাহলে শুরুটা কেন এত আনন্দময় হয়? আমি আর কিছুই ভাবতে পারছি না। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। মেয়েকেও সামলানো যাচ্ছে না। আমার বড় বোন দ্রুত হেঁটে এসে রাইসাকে আমার কোল থেকে নিল। আমি গাড়িতে চোখ বন্ধ করে বসে আছি। বড় আপা এটা সেটা দিয়ে রাইসার কান্না থামাবার বৃথা চেষ্টা করছে। কাঁদতে কাঁদতে আপার কোলে ঘুমিয়ে গেল মেয়েটি। কিছুক্ষণ পর দুলাভাই এসে বসলো আমার পাশে। গাড়ি চলছে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। দুলাভাই আমার অবস্থা দেখে কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, নিজেকে সামলাও রাশেদ, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমার একটা মেয়ে আছে, কথাটা সব সময় মাথায় রাখতে হবে। মেয়েটির মা বেঁচে থেকেও মা হারা হলো, এখন তুমি ওর একমাত্র ভরসা। আমি চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছি। কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না আমার। সমস্ত পৃথিবীটাকে ওলটপালট করে দিতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কিন্তু কোনোটাই করার শক্তি বা সাহস আমার নেই। আমি যে ছেলে, ছেলেদের চোখে পানি মানায় না, এটাই প্রকৃতির নিয়ম। সবার জীবনেই তো একবার হলেও প্রেম আসে, আবার কারোর কারো জীবনে বহুবার আসে। প্রেমে পড়ার মতো আনন্দ বোধহয় পৃথিবীতে দুটো নেই। আমার এই ৩০ বছরের জীবনে পরিণীতা আমার প্রথম এবং শেষ ভালোবাসা। পরিণীতাকে ছেড়ে থাকার কথা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না। আমি জানি না আমার আর আমার মেয়ের ভাগ্য কি আছে, তবে আমার জীবনে পরিণীতা প্রথম এবং শেষ। বড় আপার কোলে আমার মেয়েটি ঘুমিয়ে আছে, কি নিষ্পাপ ঘুমন্ত মুখ তার। আমি চোখ মেলে আমার মেয়ের দিকে চেয়ে আছি। বড় আপা আমার চাহনি দেখে মৃদু স্বরে বলল, রাইসাকে আমি আমার সাথে নিয়ে যাব। তোর তো অফিস আছে। আর তাছাড়া বাচ্চা মেয়েকে তুই সামলাতেও পারবি না। তার চেয়ে বরং ও কিছুদিন আমার কাছেই থাকবে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বললাম, ও আমার কাছেই থাকবে আপা। আমি আমার স্ত্রীকে হারিয়েছি, মেয়েকে হারাতে চাই না। আমি আমার মেয়েকে কখনো চোখের আড়াল করতে চাই না। বাসায় থাকলে সারাদিন না হোক রাতে অন্তত কাছে করে ঘুমোতে পারবো। তুমি বাড়িতে গিয়ে রিয়া ছোট বোনকে পাঠিয়ে দিও। রাইসা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছুদিন থেকে যাবে। বাসায় এসে মেয়েকে শুইয়ে পাশে বসে আছি। এখন অবশ্য ঘুম থেকে উঠবে না, কিন্তু রাতে উঠে খাবারের জন্য কান্না করতে পারে। মেয়েকে শুইয়ে রেখে দ্রুত মোড়ের দোকান থেকে ওর জন্য খাবার কিনে নিয়ে আসলাম অনেকগুলো। আমার বাসাটা আজকে কেমন যেন থমথমে হয়ে গেছে। এতদিন তো জানতাম পরিণীতা ফিরে আসবে, কিন্তু আজ অন্য কিছু হওয়ায় ওর শূন্যতা অনুভব করছি। যে কোনো বাড়িতেই বিয়ের পরে বউ না থাকলে বাড়িটা কেমন যেন খা খা করে। আমার একটুও ভালো লাগছে না, কিছু খেতেও ইচ্ছে করছে না। চেঞ্জ করে মেয়েকে কোলের ভেতরে নিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে মেয়ে উঠে কান্না করছে, ভালো করে ঘুমও হলো না। ঘুম ভেঙে বসে রইলাম। মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, বাবাই, ও বাবাই, আম্মুর কাছে যাব। আম্মু কোথায়? আমি অনেকগুলো চিপসের প্যাকেট, অনেকগুলো চকলেট, আরও কিছু হাবড়ি জাবড়ি মেয়ের সামনে দিয়ে মেয়েকে কোলে নিয়ে মুচকি এসে বললাম, আমার সোনা মেয়ে, আম্মু তো পচা, আম্মু বাসায় থাকলে কি তোমায় এতগুলো খেতে দিত বলো? তাই তো আম্মুকে বাসা থেকে চলে যেতে বলেছি। তোমার আম্মুকে বলেছি আমার মেয়ের এগুলো খাবার শেষ হবে তারপর বাসায় আসবা। আমার মেয়ে তো এতগুলো খাবার একসাথে পেয়ে এমনিতেই খুশি।
আমার কথাগুলো শুনে খিলখিল করে হেসে দিয়ে বলল, তুমি সত্যি বলছো বাবাই? আম্মু আসবে না তো? আম্মু আসলে কিন্তু আমার এগুলো খাওয়া হবে না। আমি মেয়েকে আদর করে দিয়ে বললাম, এগুলো একটু করে খাও আর রেখে দাও, এত বেশি করে একসাথে খেলে পেট খারাপ হবে। মেয়ে আমার খুশি মনে খেতে লাগলো। যাক, অবশেষে ভুলিয়ে ভালিয়ে মেয়েকে শান্ত করতে পারবো। কয়েকদিন এভাবে থাকতে থাকতে সব সয়ে যাবে। মেয়ের খাওয়া শেষ হলে গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সকালে অফিস আছে, তাই নিজেকেও ঘুমাতে হবে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে রেডি হয়ে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে তুলে রেডি করে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে গিয়ে কয়েকদিনের ছুটি চেয়ে দরখাস্ত জমা দিয়ে চলে আসলাম। যতই হোক, নিজেকে প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। মেয়েকে নিয়ে বাইরে থেকে কিছু খেয়ে নিলাম। রিয়া বারবার কল দিচ্ছে, বাসার সামনে নাকি দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাড়াহুড়ো করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যাবার সময় কিছু বাজার করে নিলাম। রিয়া সবেমাত্র এইচএসসি দিয়েছে, তাই কোনো চাপ নেই, 2-3 মাস থাকলেই হবে। পরের কথা পরে ভাবা যাবে। বাসার সামনে এসে অটোরিকশা দাঁড়ালো। রাইসাকে নামিয়ে দিতেই ছুটে রিয়ার কাছে চলে গেল। যাক, রাইসাকে সামলানোর জন্য অন্তত কেউ একজন আছে ভেবে মনে শান্তি দেখতে দেখতে 3 মাস কেটে গেল। রিয়া এখন আমার বাসায় থাকে। ঢাকায় একটা কলেজে ভর্তি করে দিয়েছি। মেয়েকেও সামলে নিয়েছে রিয়া। মায়ের কথা বেশি একটা বলে না রাইসা। আস্তে আস্তে সব কিছু বুঝতে শিখছে মেয়েটা। আমিও নিজেকে সামলে নিয়েছি, কিন্তু পরিণীতাকে ভুলে থাকা আমার জন্য অসম্ভব। বাকি জীবনটা পরিণীতার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। জানি না এরপরে ভাগ্যে কি আছে। দেখতে দেখতে কেটে গেল একটি বছর। মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছি। রিয়া নিজেই রাইসাকে আনা নেওয়া করে। বাড়ি থেকে মা, বাবা, বড় বোন সবাই আমার বিয়ের কথা বলে। কিন্তু আমার আর ইচ্ছে হয় না বিয়ে করতে। রিয়া আমাকে মাঝে মাঝে বলে, ভাইয়া এভাবে আর কতদিন চলবে বলো? আমি বা আর কতদিন থাকতে পারবো তোমার কাছে? এবার তো একটা বিয়ে করো। আমি চলে গেলে তো রাইসা আবার একা হয়ে যাবে। রিয়ার সাথে আমি অনেক ফ্রি মাইন্ডে কথা বলি। রিয়াও আমার সাথে সবকিছু শেয়ার করে। পরিণীতার পরে শুধুমাত্র রিয়াই আমার মনের কথাগুলো বুঝতে পারে। তবুও মাঝে মাঝে অবুঝের মতো কথা বলে। আমি রিয়ার কথাগুলো শুনে মুচকি এসে বললাম, নিজের বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এত সহজে তোকে বিয়ে দেব না। পড়াশোনা শেষ করবি, নিজের পায়ে দাঁড়াবি, তারপর বিয়ে নিয়ে ভাববি। এখন আপাতত পড়াশোনায় মন দে, আমাকে নিয়ে ভাবতে হবে না। রিয়া আমার কথা শুনে আমার দিকে তেড়ে এলো। আমি হাসতে হাসতে দ্রুত উঠে চলে এলাম। খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ফোনের রিংটোনে ঝাঁঝালো শব্দে ঘুম কিছুটা ভেঙে গেল। অনেকবার বাজার পর ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে কানে ধরলাম। হ্যালো বললাম, কিন্তু কেউ কথা বলল না। শুধু কিছুটা কান্না আর নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। আমি ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে পড়লাম। ফোনটা চোখের সামনে ধরে দেখলাম আননোন নাম্বার থেকে কল আসছে। তবুও আমার মন অজান্তে বলে উঠল, পরিণীতা। পরিণীতা কোনো কথা বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আমারও হাত পা কাঁপছে। এতদিন পর কেন কল দিয়েছে সে? এই 1 বছরে আমার মেয়ের খোঁজও তো একটি বারের জন্যও নেয়নি। আজ হঠাৎ কেন কল দিয়েছে আমায়? পরিণীতার কোনো বিপদ হয়নি তো? আমার বুকের পাশে চিনচিনে ব্যথা করতে লাগলো। এতদিন পরে হঠাৎ করে ব্যথাটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। আমি ভয়ার্ত চোখে শুকনো ঢোক গিলে অস্পষ্ট স্বরে বললাম, পরিণীতা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কথাগুলো বলতেই ফোনের লাইনটা কেটে গেল। ব্যালেন্স শেষ ভেবে আমি দ্রুত কল করলাম ওই নম্বরে। কিন্তু পরক্ষণেই একটা বিষাক্ত কণ্ঠস্বর ভেসে আসলো। পরিণীতার ফোন সুইচ অফ বলছে। আমি তবুও কয়েকবার ফোনে রিং ঢোকানোর বৃথা চেষ্টা করলাম। এবার হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। পরিণীতা এতদিন পর এত রাতে আমায় কল করলো কেন? তবে কি পরিণীতা নতুন সংসারে সুখী নয়? 1 বছরেই তার মোহ কেটে গেল। সামান্য কয়েকদিনের সুখের জন্য পরিণীতা এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলো আমার সাথে? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। মাথায় সবগুলো প্রশ্ন এক হয়ে জটলা পাকিয়ে দিচ্ছে। কোনো কিছুতেই উত্তর মেলাতে পারছি না আমি। অনেক কষ্টে ফোনটা চুরি করে রাতের আধারে বাড়িতে এক কর্নারে দাঁড়িয়ে কথা বলছিল পরিণীতা। এখন পর্যন্ত তার নতুন স্বামী তাকে ফোন ব্যবহার করতে দেয়নি। তার ফোনে সারাক্ষণ লক করে রাখে। ফোনের লকটা পরিণীতা কৌশলে দেখে নিয়েছিল। তাই তো এতদিন পর নিজের লুকোনো সিমটা অন করে রাশেদকে কল করলো। কিন্তু ব্যালেন্স না থাকায় এমার্জেন্সি ব্যালেন্সে যতটুকু কথা হয় ততটুকুই হলো। ভয়ে আবার সিমটা দ্রুত খুলে রাখলো। পরিণীতা নিজের ভুলটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই ভুলটা আবার শুধরে নিতে চায়। তার মেয়েকে সে কাছে পেতে চায়। তাই তো এতদিন পর রাশেদের নাম্বারে কল করলো। এদিকে রাশেদের চোখের ঘুম উড়ে গেছে। চোখে আর ঘুম আসছে না। শুয়ে বারবার এপিট ওপিট করছে। পরিণীতা এতদিন পর কেন আমায় কল করলো? কি চাইছে কি পরিণীতা? এতদিন তো বাবা মেয়ে ভালোই ছিলাম, আবার আমার যন্ত্রণাটাকে বাড়িয়ে দিল কেন? আচ্ছা, পরিণীতা যদি আমার জীবনে আবার ফিরে আসতে চায়, তবে কি বলবো আমি তাকে? ফিরিয়ে দেব নাকি শেষ একটা সুযোগ দেব? ফাঁসির আসামিও তো একটা ইচ্ছে পূরণ করার সুযোগ পায়।
তবে কি আমি সুযোগ করে দেব? দেব কি একটা সুযোগ? এতগুলো প্রশ্ন নিজের মনের কাছে ছুড়ে দিল রাশেদ। মন তার প্রশ্নের উত্তর দিল। ইসলামী শরিয়াত অনুযায়ী দেখতে গেলে পরিণীতাকে বিয়ে করা এখন তোর জন্য জায়েজ আছে। কিন্তু তাকে নিজের করে চাইলে এই সমাজ কি পরিণীতাকে তোর জীবনে মেনে নেবে? সবাই তো পরিণীতার দিকে আঙুল তুলে বলবে, এই মহিলা পরকীয়া করে। একজনের সাথে তো পালিয়েও গেছিল। না জানি আরো কতজনের সাথে জড়িত আছে। সমাজের লোকেরা এমনিতেই তো কানাঘুষা করে, বাড়িয়ে বাড়িয়ে বলে। তার উপরে এমন জলজান্ত প্রমাণ থাকলে তো কথাই নেই। তুই যদি পরিণীতাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাস তাহলে হয়তো অনেকেই বলবে মোহ কেটে গেছে, আবার আগের স্বামীর কাছে ফিরে এসছে। স্বামীকেও বলি, এই কলঙ্কিত মহিলা ছাড়া দেশে কি আর কোনো মেয়ে নেই? এই বউ যে আবার অন্য কোথাও যাবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? শুধু শুধু আপদ ঘরে টেনে আনা। নিজের মনের উত্তরে রাশেদ অখুশি হতে, এমনকি খুশি হতেও পারল না। শুধু স্লান হেসে মনকে বলল, সমাজের কারোর কথা তোয়াক্কা আমি করি না। আমার বাচ্চা মেয়েটা যখন মায়ের জন্য কাঁদতো তখন সমাজের লোকজন কোথায় ছিল? ক্ষণিকের জন্য কি আমার মেয়েকে আদুরে গলায় সান্ত্বনার বুলি শুনিয়েছে কখনো? সমাজের লোকজন শুধু উপহাসই করতে জানে, সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ। কখনো কি শুনেছো কোনো কাজের প্রশংসা করতে? তাই সমাজের কে কি ভাবলো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। পরিণীতা শব্দহীন পায়ে এসে চুপটি করে শুয়ে রইল। স্বামী যদি ঘৃণাক্ষরেও কিছু টের পায় তবে আর রক্ষে থাকবে না। পরিণীতার নতুন স্বামী রাহাত, রাশেদ রাহাত নাম দুটো কিছুটা মিল হলেও দুজনেই সম্পূর্ণ উল্টো মেজাজের মানুষ। রাশেদ নম্র ভদ্র, সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু তার চেয়েও পারফেক্ট ছিল রাহাত। কিন্তু রাহাতের পারফেক্টটা যে ছিল পরিণীতাকে দেখানোর জন্য, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাহাতের সাথে রং নাম্বারে তার পরিচয়। মেয়েরা সাধারণত কণ্ঠস্বরে প্রেমে বেশি পড়ে। এত সুমধুর কণ্ঠস্বর শুনলে যে কেউ রাহাতের প্রেমে পড়ে যাবে। রং নাম্বারে একটু একটু করে কথা বলতে বলতে দুজনের সম্পর্কটা একটু গভীর হয়ে যায়। প্রথমবার যখন রাহাতের সাথে দেখা হয় সেদিন পরিণীতা রাইসাকে নিয়ে পার্কে গিয়েছিল। দুজন দুজনকে দেখে আরও বেশি দুজনাতে প্রেম হয়ে যায়। কিন্তু পরিণীতা মেয়ের কথা ভেবে একটু পিছিয়ে যায়। পরিণীতা যে বিবাহিত সেটা রাহাত আগে থেকেই জানতো না। পরে যখন জানতে পারে তখন সে মানতে নারাজ। সে যে করে হোক পরিণীতাকে নিজের করে পেতে চায়। ইমপ্রেস করার মতো কথা বলে বলে কৌশলে পরিণীতাকে নিজের দিকে আসক্ত করতে থাকে। ঘন ঘন দেখা সাক্ষাৎ করে নিজের মায়ার চাদরে জড়িয়ে নেয়। এমনকি রাশেদকে ডিভোর্স দিয়ে চলে বলে। এমনকি কিভাবে কাজটা করতে হবে সে কৌশলটাও বলে দেয়। কিন্তু পরিণীতা এমনটা করতে চাইছে না। রাহাত নিজের মনে ফোন দিয়েটে হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায়। ততদিনে পরিণীতা আরও গভীরভাবে রাহাতের সাথে জড়িয়ে যায়। রাহাতের হঠাৎ গায়েব হয়ে যাওয়া কিছুতেই মানতে পারে না। গত কয়েকদিন ধরে রাহাতের কোনো খোঁজ পাচ্ছে না পরিণীতা। ভালোবাসায় হঠাৎ করে বিচ্ছেদ ঘটলে শরীর মন দুটোই অস্থির হয়ে পড়ে। পরিণীতার ক্ষেত্রেও তাই হলো। স্বামী সন্তান সবকিছু বিরক্ত লাগতে শুরু করলো। রাহাত যেন তার নেশা হয়ে জীবনের সাথে মিশে আছে। তার এখন যে করেই হোক রাহাতকে প্রয়োজন। রাহাত হয়তো কিছুদিন সময় দিয়েছে যেন তার স্বামীকে সে ডিভোর্স দেয়। যেই ভাবা সেই কাজ, মনে মনে ডিসিশন নিয়ে নিল যে করেই হোক রাশেদকে ডিভোর্স দেবে। লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হয়ে ডিভোর্সের সব পেপারস রেডি করে নিল। শুধু রাশেদের স্বাক্ষর হয়ে ডিভোর্স হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় 15 দিন কেটে গেল। রাহাতের কোনো খোঁজই নাই। ডিভোর্স তো প্রায় হয়েই যাবে। কিন্তু রাহাত যদি আর কখনো খোঁজই না নেয় তাহলে তো দুদিকই হারাতে হবে। চিন্তায় চিন্তায় ঠিকমতো খাবারও খাওয়া হয় না, যার ফলস্বরূপ অসুস্থতা বোধ করছে। রাশেদের অফিসে প্রচুর কাজের চাপ ছিল, মাথায় অসহ্য যন্ত্রণা করছে। বাসায় এসে পরিণীতাকে বলল, পরিণীতা, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, এক গ্লাস লেবু শরবত করে দাও তো। পরিণীতা যেন এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল এতদিনে। শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে রাশেদকে খাইয়ে দিল। ঘুম ঘুম চোখে ডিভোর্স পেপারে স্বাক্ষরও করিয়ে নিল। একজন স্ত্রীর হাতে যে একজন স্বামীর প্রাণ বাঁচা মরার ঝুঁকি নির্ভর করে, এটা 99% সত্য কথা। পরকীয়ায় আসক্ত হলে মানুষ যে কতটা হিংস্র হয়ে ওঠে তা পরিণীতা কিছুটা হলেও বুঝিয়ে দিল। প্রায় সপ্তাহ কানেক কেটে গেল। এরই মধ্যে রাশেদের অজান্তেই ডিভোর্স পেপারে কোর্টে জমা পড়ে গেল। রাহাতের বন্ধু মুঠোফোনে একটা টেক্সট পাঠিয়ে দিল পরিণীতা। মাসখানেক কেটে গেলে চিন্তায় টেনশনে চোখের ঘুম উড়ে গেল। রাশেদ এই 1 মাসে প্রচুর ব্যস্ত হয়ে পড়ল। কাজের জন্য শহর ছেড়ে অন্য শহরে গিয়েও থাকতে হয়েছে কয়েকদিন। এতে করে পরিণীতার আরও সুবিধা হয়েছে। রাশেদ বাসায় ফিরে মাঝে মাঝে পরিণীতাকে জিজ্ঞেস করে অসুস্থ নাকি, কিন্তু সে বলে সে সুস্থই আছে। পুরো 1 মাস পর রাহাত ফোনটা ওপেন করলো। তার যে কষ্ট হয়নি এমনটা নয়, ভালো কিছু পেতে হলে কিছু কষ্ট সহ্য করে নিতে হয়। ফোনটা ওপেন করতেই পরিণীতার অনেকগুলো টেক্সট পেল। লাস্ট টেকটা পড়ে খুশিতে তাড়াহুড়ো করে কল করলো। রাহাতের নাম্বার থেকে কল দেখে পরিণীতা যেন প্রাণ ফিরে পেল। নিজের আবেগ ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বলল। রাহাত সান্ত্বনা দিয়ে বলল, এই পড়ি, কাঁদছো কেন? আমি আছি তো তোমার পাশে। আর তো 2 মাস, তারপর তুমি সারা জীবনের জন্য আমার কাছে থাকবে।
এখন তুমি বাবার বাড়িতে যাবার ব্যবস্থা করো, আর একটা মুহূর্ত ওখানে থাকবে না বলে দিলাম। সেদিন রাতেই অসুস্থতার ভান করে রাশেদকে রাজি করিয়ে পরের দিন বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে থেকে 3 মাস পূর্ণ হলে পরিণীতা উধাও হয়ে যায়। অনেক চেষ্টার পরেও 1 সপ্তাহ পর সেদিন খোঁজ পেয়েছিল। আর তারপরের কাহিনী তো সবারই জানা। রাশেদ ভোরে ঘুম থেকে উঠে রিয়ার দরজায় ধুমধাম আওয়াজ করে শব্দ করে ডাকছে। রিয়া ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে কি ভাইয়া, সাত সকালে এত ডাকাডাকি করছো কেন? পরিণীতা রাতে কল করেছিল আমায়, এই কথাটা তোকে বলার জন্য ডাকাডাকি করছিলাম। এখন ঘুমিয়ে পড়। পরিণীতা কল করেছিল শুনে চোখ বড় বড় করে তাকালো রাশেদের দিকে। রাশেদ কিছু না বলে স্মিত হেসে চলে যেতে গেলে রিয়া হাত টেনে ধরে রাগী লুক নিয়ে বলল, কি বলেছে সেটা তো বলো। কি আর বলবে, ওর বলার মতো মুখ থাকলে তবে না বলবে। নিজের পরিচয় দেয়নি, কিন্তু ওর সিমের নাম্বার, এমনকি ওর নিঃশ্বাসের প্রতিটা শব্দ আমার চেনা। তাই ওর নিঃশ্বাসের শব্দ চিনতে আমার একটুও ভুল হয়নি। তবে মনে হচ্ছিল খুব কাজ ছিল। কথাগুলো বলে দীর্ঘশ্বাস নিল, হেঁটে গিয়ে সোফায় বসলো। রিয়া পিছু পিছু গিয়ে পাশে বসে বলল, ভাইয়া একটা কথা বলবো তোমায়। বল। ভাবি যদি তোমার জীবনে ফিরতে চায় তবে তুমি কি তাকে গ্রহণ করবে? এই জিনিসটা আমিও না রাতে অনেক ভেবেছি, কিন্তু কি করব বলতো, আমি তো ভেবে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আর আমরা এত কেনই বা ভাবছি, হঠাৎ ওর মনে হয়েছে তাই হয়তো কল করেছিল। যাকগে, বাদ দে এসব। রিয়া রাশেদের হাত ধরে ভরসার চোখে বলল, ভাবি যদি কখনো তোমার কাছে ফিরে আসতে চায় তবে তাকে কখনো ফিরিয়ে দিও না। ভুল তো মানুষই করে, তাই না বলো? ভাবিকে ছাড়া তুমিও যে খুব ভালো আছো এমনটা তো নয়। তুমি তো অন্য কাউকে নিয়ে ভাবতেও পারছো না, তাই বলছি একা ঘরে না থাকো। মেয়ের জন্য হলেও দুজন এক ছাদের নিচে থেকো। বাচ্চা মেয়েটাকে বড় হয়ে যেন কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। এটাই তোমার কাছে আমার বড় চাওয়া। রাশেদ মুগ্ধ নয়নে শ্রোতা হয়ে তার ছোট বোনের কথাগুলো শুনছে। কত বড় হয়ে গেছে তার ছোট্ট বোনটা, বাস্তব বড়ই কঠিন। রিয়ার কথাগুলোই অনেক যুক্তি আছে। রাশেদ রিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নান হেসে সম্মতি দিল। সেই স্নান হাসিতে বোনের মুখে এক চিলতে হাসি ভেসে উঠল। দেখতে দেখতে সপ্তাহ কানে কেটে গেল। পরিণীতা শুধু একটু সুযোগের অপেক্ষায় আছে। অনেকক্ষণ ধরে অপেক্ষার প্রহর গুনছে সে। রাহাত ঘুমোলে রাশেদের সাথে কথা বলবে, অনেক কথা জমে আছে তার মনে। সে তার মেয়ের কাছে ফিরতে চায়, এই নরক যন্ত্রণার মাঝে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। আবেগের বশে মারাত্মক ভুল করে ফেলেছে, সেটা এখন খুব করে বুঝতে পারছে। কিন্তু রাশেদ কি তার জীবনে আবার জায়গা দেবে? তাকে দিতেই হবে। আমি রাশেদের সন্তানের মা। আচ্ছা, রাশেদ আবার বিয়ে করে নেয়নি তো? না, এমনটা হতে পারে না। রাশেদ অন্য কাউকে বিয়ে করতে পারে না। এমন সব আজগুবি প্রশ্ন পরিণীতার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। নিজেই তার উত্তর মেলাতে গিয়ে নিজেই আবার অস্থির হয়ে পড়ছে। রাহাত ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। পরিণীতা চুপি চুপি ফোন নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। সিম চেঞ্জ করে বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে রাশেদের নাম্বারে ডায়াল করলো। পরিণীতার নাম্বার চিনতে একটুও ভুল হলো না রাশেদের। ফোনটা রিসিভ করে মৃদু স্বরে বলল, কি বলার আছে বলো। পরিণীতা কিছু বলতে যেতেই রাশেদ মৃদু স্বরে বলল, আমি জানি তুমি পরিণীতা, তাই সময় নষ্ট না করে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলা সরাসরি বলো। কখন তোমার স্বামী এসে যাবে আর কথা বলা হবে না। এখনো না ঘুমিয়ে জেগে আছো যে? অফিসে অনেক কাজের চাপ, তাই বাসায় বসে কিছুটা কাজ কমিয়ে নিচ্ছি। কিন্তু তুমি হঠাৎ এতদিন পর কি মনে করে কল করলে বলো তো? পরিণীতা শুকনো ঢোক গিলে হাজারটা সাহস সঞ্চয় করে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার মেয়ের কাছে ফিরতে চাই। আমাকে প্লিজ একটা সুযোগ দাও। পরিণীতার কথায় রাশেদ তাচ্ছিল্যের ভরা হাসি দিয়ে মৃদু স্বরে বলল, আমার জীবনে ফিরে আসার আইডিয়াটা বেশ ভালোই। তুমি ভাবলে কি করে তুমি একটা সুযোগ চাইলেই আমি তোমাকে সুযোগ দিয়ে দেব? তুমি যে আবার অন্য কোথাও চলে যাবে না তার কি গ্যারেন্টি? আর তাছাড়া তোমাকে ছেড়ে আমি আর আমার মেয়ে দিব্যি আছি। তাই আমাদেরকে আমাদের মতো করে থাকতে দাও, অযথা বিরক্ত করবে না। রাশেদের কথাগুলো শুনে পরিণীতা দীর্ঘশ্বাস নিল। রাশেদ তো ভুল কিছু বলেনি, সত্যি তো। কেন দেবে তাকে সুযোগ? যে ভুল করে তাকে ক্ষমা করে যায়। কিন্তু যে অন্যায় করে তাকে কি কখনো ক্ষমা করা যায়? তাকে তো শাস্তি দিতে হয়। পরিণীতা শুধু অন্যায় করেনি, বরং মারাত্মক অন্যায় করেছে, যা ক্ষমারও অযোগ্য। পরিণীতা কোনো কথা না বলে চুপ করে আছে। কি বলবে, কোথা থেকে শুরু করবে কিছুই ভেবে পাচ্ছে না। ভেবে রাখা সব শব্দগুলো যেন পরিণীতার সাথে লুকোচুরি খেলছে। ঠোঁট দুটো নড়াচড়া করানোর সাহসও যে তার নেই। কেউ যদি কখনো কোনো অন্যায় করে তবে সে অপর ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এটা সবচেয়ে বড় সত্যি। বিশ্বাস না হলে বাজিয়ে দেখতে পারেন। রাশেদ বিরক্তি প্রকাশ করে বলল, চুপ করে আছো যে? এভাবে হুটহাট কল করে আমায় বিরক্ত করবে না, আমার অসুবিধা হয়। কোনো কথা থাকলে বলো, নয়তো লাইনটা কেটে দাও।
রাশেদ নিজেই চাচ্ছে পরিণীতার সাথে কথা বলতে। খুব ইচ্ছে করছে কথা বলতে, বলতে বলতে সারা রাত পার করে দিতে। কিন্তু সেটা সম্ভব নয়। নিজের মনের অনুভূতিগুলো নিজের ভেতরেই সীমাবদ্ধ রেখে বাইরে বিরক্তি প্রকাশ করলো। পরিণীতা লম্বা করে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি ভুল নয়, অনেক বড় অন্যায় করেছি। নিজের কাজের জন্য আমি অনুতপ্ত। আমায় ক্ষমা করো প্লিজ। কিসের ক্ষমা? তুমি যা করেছো তার কোনো ক্ষমা হয় না। তবুও যদি আমি তোমায় ক্ষমা করে দিই, তুমি কি কখনো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে? আমি নিজেই কখনো কি তোমার সাথে স্বাভাবিক বিহেভিয়ার করতে পারবো? কি দরকার এসব নাটক করার? জীবনটা সিনেমা নয় যে সিনেমার মতো সবকিছু সাজাবে। জীবনটা বড্ড কঠিন পরিণীতা, বাস্তবটাকে মেনে নাও। সেটাই তোমার জন্য ভালো হবে। চাই না আমার এমন ভালো, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি আমার মেয়েকে চাই, মেয়েকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। আবেগের বশে ভুল করেছি আমি, তার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত। আমাকে আমার মেয়ের কাছ থেকে আলাদা করে দিও না। কথাগুলো চাপা স্বরে বলে কাঁদতে লাগলো। যার চোখে এক ফোঁটা অশ্রু ঝরতে দিত না, অথচ পরিস্থিতির চাপে আজ তার চোখে হাজার ফোঁটা অশ্রু ঝরছে। রাশেদ পরিণীতার কান্নার আওয়াজ বুঝতে পেরে মৃদু স্বরে বলল, বাড়ি থেকে বড়রা আমার জন্য মেয়ে দেখেছে। ভেবেছিলাম মেয়েকে নিয়ে একাই কাটিয়ে দেব। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে বিয়েটা করতে হবে। পরিণীতা রাগী লুক নিয়ে বলল, একদম খুন করে দেব বলে দিলাম। আমার জায়গা অন্য কাউকে দিতে পারবে না তুমি। তোমার জায়গা? কোথায় তোমার জায়গা? তোমার জায়গা তো সেদিনই ত্যাগ করে চলে গিয়েছিলে। আর তাছাড়া শূন্যস্থান কখনো শূন্য থাকে না। সময় সেটাকে একসময় পরিপূর্ণ করে দেয়। তাই অযথা চেষ্টা না করে নিজের নতুন সংসারে মন দাও। সত্যি যদি তুমি আমায় গ্রহণ না করো, আমি কিন্তু গলায় দড়ি দেব। দাও না, কে নিষেধ করেছে তোমায়? ব্ল্যাকমেল করছো আমায়? এসবে রাশেদ ভয় পায় না। তোমার যা ইচ্ছে হয় তাই করো। কথাগুলো বলে রাশেদ ফোনের লাইনটা কেটে দিল। ফোনটা টেবিলের উপরে রেখে বৃদ্ধা শাহাদাত আঙুল দিয়ে কপালে ম্যাসাজ করছে। খুব মাথা যন্ত্রণা করছে। বিয়ের কথা শুনে পরিণীতা কেমন রেগে গেল। ভেবে স্লান হেসে মনে মনে বলল, তোমার মনে আমার জন্য এখনো যে ভালোবাসা লুকিয়ে রয়েছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অন্যের পাশে যখন সহ্যই করতে পারবে না, তখন ছেড়ে গেলে কেন? কিসের অভাব পড়েছিল তোমার? ফোনের ভাইব্রেশন ভাবনার বিচ্ছেদ ঘটল। পরিণীতা আবার কল করেছে। কি জবাব দেবে রাশেদ? সুযোগ দিয়ে পুনরায় আবার ভুল করবে না তো? সব প্রশ্নের একটাই সমাধান নিয়ে কল রিসিভ করলো। আবার কেন কল করেছো? নাম্বার কি ব্লক করে দেব? রাশেদ প্লিজ ক্ষমা করো আমায়। আমি সারা জীবন কখনো কারোর সামনেই যাব না। আমার কোনো বিলাসিতা চাই না। আমার তোমার ভালোবাসাও চাই না। তুমি আরেকটা বিয়ে করো। আমার তাতেও কোনো আপত্তি নেই। শুধু আমার সন্তানের মা হয়ে থাকার অধিকারটুকু দাও আমায়। আর কিচ্ছু চাই না আমার। পরিণীতা সত্যিই যে অনুতপ্ত হয়েছে এটা রাশেদ ঠিক বুঝতে পারল। বোনের কথা মাথায় রেখে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যেতেই পরিণীতা কাঁদো কাঁদো স্বরে বলল, আমায় কি শেষবারের মতো একবার বিশ্বাস করা যায় না? বিশ্বাস শব্দটা তোমার সাথে যায়? বিশ্বাস অর্জন করতে কখনো কখনো পুরো জীবন লেগে যায়। আর বিশ্বাস ভাঙতে একটা সেকেন্ডই যথেষ্ট। পরিণীতা বুঝতে পারল রাশেদ তাকে কখনোই সুযোগ দেবে না। ভয়ে শব্দ করে কান্না করতেও পারছে না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। রাশেদ স্মিথ হেসে বলল, আমার মেয়ে বড় হয়ে যেন কোনো প্রশ্নের সম্মুখীন না হয়, তার জন্য একটা সুযোগ দেওয়াই যায়। তবে একটা শর্ত আছে। পরিণীতা খুশিতে শুকনো ঢোক গিলে বলল, আমার মেয়েকে কাছে পাবার জন্য আমি যে কোনো শর্ত মানতে রাজি। আমি শুধু আমার সন্তানকে আমার বুকে আগলে রাখতে চাই। আমরা একই ছাদের নিচে থাকবো, কিন্তু কখনো স্বামীর অধিকার চাইতে পারবে না। সবার সামনে স্বাভাবিক কাপেলের মতোই থাকবো, যেন কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। পরিণীতা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এক ঘরে না থাকি, এক ছাদের নিচে থাকলেই হবে। আর কিচ্ছু চাই না আমার। রাশেদ পরিণীতার কথা শুনে মনে মনে বলল, সেই তো ফিরে আসতে ইচ্ছে করলো। শুধু শুধু এই দূরত্বটা কেন তৈরি করলে? আচ্ছা, পরকীয়া মানুষ কেন করে বলুন তো? এটা তো অবৈধ সম্পর্ক। আর অবৈধ সম্পর্ক কখনো শান্তি এনে দিতে পারে না। এটা সবাই কেন বুঝতে চায় না? এই পৃথিবীতে রাশেদ পরিণীতার মতো হাজারো কাপল রয়েছে। রাশেদ না হয় মেয়ের কথা ভেবে পরিণীতাকে একটা সুযোগ দিচ্ছে। কিন্তু সব রাশেদ কি আর সুযোগ দেবে? আর সব পরিণীতা কি রাশেদের কাছে ফিরতে চাইবে? আমার মনে হয় সব রাশেদ ফিরিয়ে নিতে চায় না। তবে সব পরিণীতা একসময় নিজের ভুল বুঝতে পেরে তার নিজের সংসারে ফিরতে চায়। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে ফিরতে চাইলেও ফেরা সম্ভব হয়ে ওঠে না। পরিণীতা ঠিকই এখন নিজের সংসারে ফিরবে। শুধু শুধু ক্ষণিকের সুখের জন্য এত বড় একটা অপবাদ বয়ে বেড়াতে হবে সারাটা জীবন। আয়নার সামনে দাঁড়াতেও তো লজ্জা বোধ করবে। কি দরকার এসব পরকীয়ায় জড়ানোর? পরকীয়া হয়তো ক্ষণিকের সুখ দিতে পারে,
কিন্তু একটা সংসার চোখের সামনে ভাসিয়ে দিয়ে যায়। ক্ষণিকের সুখের কথা ভেবে কেউ কখনো এই পথে পা বাড়াবেন না। ধৈর্য ধরে থাকুন, আল্লাহর আখিরাতে আপনাকে পুরস্কৃত করবেন। ছেলে হোক, মেয়ে হোক, সবাইকে বলছি, প্লিজ কেউ এই ভুল পথে পা বাড়াবেন না। এই পথটা সঠিক না, পরকীয়ার শাস্তি খুবই ভয়াবহ। আখিরাতের কথা চিন্তা করে সবাই নিজ নিজ স্বামী স্ত্রীতে সন্তুষ্ট থাকুন। ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে বলুন, আল্লাহ আপনার প্রার্থনায় খুশি হয়ে আপনার স্বামী স্ত্রীর মধ্যে তৃপ্তি বাড়িয়ে দেবেন। তাই ভুল পথে কেউ পা বাড়াবেন না। দুজনের মাঝে পিন-পতন নীরবতা বিরাজ করছে। পরিণীতা স্বস্তির নিঃশ্বাস নিয়ে মৃদু স্বরে বলল, আমি এখন কিভাবে কি করব আমায় বলে দাও। আমার তো এখন কোথাও যাবার জায়গা নেই। রাশেদ দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, আমার কাছ থেকে যাবার সময় আমি কোনো পদ্ধতি বলেছি তোমায়? নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে, বাকিটা আমি দেখে নেব। প্রায় ১ বছর ৫ মাস পর রাশেদের সাথে দেখা হলো পরিণীতার। অনেক শুকিয়ে গেছে মেয়েটা, সৌন্দর্যটাও আগের থেকে অনেক কমে গেছে। রাহাতের থেকে ডিভোর্স নিতে খুব বেগ পেতে হয়েছে তার। তবে রাহাতের প্ল্যানে রাহাতকেই মাফ করে দিয়েছে সে। ডিভোর্সের পেপারগুলো জমা দিয়ে লাস্ট ৩ মাস নিখোঁজ হয়েছিল। তার খোঁজ শুধু রাশেদই জানত, কিন্তু কখনো দেখা করেনি। আজকে বিয়ের জন্য কাজী অফিসে বসে আছে দুজনে। কেউ কারোর সাথে কথা বলছে না। রাশেদ ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে জেনে পরিণীতা মাথা নিচু করে বসে আছে। বোরখা দিয়ে পুরো শরীর ঢাকা দিয়ে নেকাব দিয়ে মুখ আটকানো। শুরু থেকেই রিয়া সবটা জানতো, তাই রাশেদ একটু ভরসা পেয়ে এগোচ্ছে। বিয়ের কাজ শেষ করে দুজনে বাসায় ফিরেছে। রিয়া এসে দরজা খুলে দিয়ে পরিণীতাকে দেখে জড়িয়ে ধরল। রাইসা চুপটি করে পাশে দাঁড়িয়ে আছে, নেকাব পরে থাকায় মাকে চিনতে পারেনি। রাইসাকে দেখে পরিণীতা মুখ খুলে মেয়ের কাছে হাঁটু ভেঙে বসলো। রাইসা মাকে দেখে খুশিতে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু তুমি কোথায় চলে গেলে? আমি অনেক কেঁদেছি তোমার জন্য। তারপর বাবাই আমাকে অনেক চকলেট, চিপস কিনে দিত। এগুলো খেলে তুমি কিন্তু আমায় আর বকবে না, তাহলে বাবাকে বলবো তোমায় আবার দূরে পাঠিয়ে দিতে। মেয়েকে কাছে পেয়ে চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে তুলল। কতদিন পর মেয়েটাকে ছুঁয়ে দেখছে, মেয়েটা কত বড় হয়ে গেছে, কতগুলো কথা বলতে শিখে গেছে। পরিণীতা মেয়ের চোখের পানি মুছে দিয়ে স্মিত হেসে বলল, আর কোথাও যাব না মা, ইচ্ছে হলে সব খাবার খেয়ে নিও। তবুও আম্মু তোমায় কিচ্ছু বলবে না। রাইসা খুশি হয়ে মাকে চুমু দিল। রিয়া রাশেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মেয়ের অভিমানের পালা দেখছিল। রাশেদ রুমে চলে গেলে রিয়া এগিয়ে এসে বলল, ভাবি অনেক কষ্ট করে তোমার সংসার সামলে রেখেছি আমি। এবার নিজের সংসার নিজে বুঝে নাও, আর আমার সংসার গড়ে দেওয়ার ব্যবস্থা করো। শেষের কথাটা বলে খিলখিল করে হেসে দিল। পরিণীতা স্মিত হেসে রিয়ার হাত দুটো ধরে মৃদু স্বরে বলল, তোর জন্যই হয়তো আমি আমার মেয়েকে আবার কাছে পেলাম। আমার সংসারে ফিরতে পারলাম। সব কিছুর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার সাপোর্ট না থাকলে তোমার ভাইয়া এতটা সাহস পেত না। বাড়িতে জানাজানি হয়ে গেল, রাশেদ পরিণীতাকে বিয়ে করেছে। খবরটা যেভাবেই হোক রাহাতও পেয়ে গেল। আসলে কাউকে জোর করে আটকে রাখা যায় না, সেটা রাহাত বুঝতে পেরেছে। মোহের লোভে যারা ভুল করে তারা কখনো কারো কথা মতো চলতে পারে না। তারা নিজেরা যেটা ঠিক করে সেটাই করে। বাড়িতে রাশেদের বাবা মা বড্ড চটে আছে রাশেদের উপরে। পরিণীতাকে নিয়ে যেন কখনো গ্রামে না যায়, সমাজের লোকজন ছিছি করবে তাদের উপরে। রাশেদের বড় বোন রাশেদকে কল দিয়ে বকাঝকা করছে। রাশেদ চুপ করে শুনছে শুধু, কোনো উত্তর দিচ্ছে না দেখে রাগ করে ফোনের লাইনটা কেটে দিল। রাশেদ স্নান হেসে বলল, কি করে ভুলে থাকতাম আপা, সে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমার সন্তানের মা, সে আমার পরিণীতা। তাকে ভুলে থাকা মানে আমি জীবিত থেকেও মৃত। দেখতে দেখতে প্রায় মাস ৬ কেটে গেল। রাইসা আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে শিখছে সবকিছু। রাশেদ পরিণীতার সাথে এক ছাদের নিচে থাকে ঠিকই, কিন্তু কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। পরিণীতা ইচ্ছে করে কথা বলতে গেলে দুটো কটু কথা শুনিয়ে দেয় রাশেদ। পরিণীতা এখন নিজের মেয়েকে নিয়েই সময় কাটায়। প্রায় দিনই রাইসা মায়ের সাথে ঘুমায়। রাইসার খুব ইচ্ছে করে তার বাবা মায়ের মাঝখানে ঘুমোতে। মেয়ের আবদারের কাছে হার মেনে যায় দুজনেই। কিন্তু মেয়ে ঘুমিয়ে গেলে আবার দুজন দুই রুমে। রাইসা বিকেলে বাসার নিচে খেলছিল। ছোট্ট ভাই বোনের খুনসুটি দেখে দৌড়ে বাসায় চলে এলো। সোফায় পা তুলে বসে মুখটা গম্ভীর করে কিছু একটা ভাবছে। পরিণীতা কিচেনে রান্না করছিল। রাইসার আসার শব্দ পেয়ে কিচেন থেকে বেরিয়ে এসে রাইসার পাশে বসলো। মেয়ের মুখটা গম্ভীর দেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে আমার আম্মুটার? কারোর সাথে দুষ্টুমি করেছো নাকি? নাকি কেউ বকেছে তোমায়? রাইসা মায়ের দিকে চেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, আচ্ছা আম্মু, আমার ভাই বোন নেই কেন? রোজা আপু তাই ভাইকে কত আদর করে। আমাকেও একটা ভাই এনে দাও না আম্মু। আমিও আমার ভাইকে অনেক আদর করব। আমার সব খাবার ভাইকে দেব। বিকেলে ওকে খেলতেও নিয়ে যাব। এনে দাও না আম্মু একটা ভাই।
পরিণীতা মেয়ের আবদার শুনে মুখটা গম্ভীর করে রইল। কিভাবে এনে দেবে তার ভাই? সে যে অন্যায় করেছে তার ক্ষমাই এখনো পেল না, তার আবার ভাই কিভাবে এনে দেবে? মনের অবাক্ত কথাগুলো নিজের মনের মধ্যে সীমাবদ্ধ রেখে মেয়েকে হাসি মুখে জবাব দিল, আমি কিভাবে ভাইকে এনে দেব মা? আমি তো সারাক্ষণ বাসায় থাকি। তুমি তোমার বাবাইকে বলবে, বাবাই তোমার ভাইকে এনে দেবে। রাতে রাশেদ বাসায় আসতে অনেক লেট করেছে দেখে রাইসা না ঘুমিয়ে জেগে বসে আছে। তার আবদারটা বাবাইকে না জানিয়ে ঘুমোনো যাবে না। কিছুক্ষণ পর রাশেদ বাসায় ঢুকলে রাইসা দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে বলল, বাবাই, আমার একটা ভাই এনে দাও। রোজা আপু তার ভাইকে কত আদর করে, আমিও আমার ভাইকে আদর করতে চাই। মেয়ের এমন উদ্ভট আবদার শুনে রাশেদ কপালে শুকনো ভাঁজ ফেলে পরিণীতার দিকে তাকালো। পরিণীতা অসহায় দৃষ্টিতে বোঝালো সে কিছুই করেনি। রাশেদ মৃদু স্বরে মেয়েকে বলল, বাবা এখন অনেক ক্লান্ত মা, পরে তোমার ভাই নিয়ে কথা বলবো। রাইসা নাছোড়বান্দা, তার ভাই লাগবেই লাগবে। রাশেদ অনেক কিছু বুঝিয়ে বাইরে নিয়ে গিয়ে অনেকগুলো বাচ্চাদের খাবার দিয়ে মেয়েকে শান্ত করলো। রাইসা মাঝে মাঝে মায়ের কাছে ভাই এনে দেবার আবদার করে, কান্নাকাটি করে। পরিণীতার সাহসও হয় না রাশেদকে কিছু বলার। আর বলবেই বা কি করে, আগে থেকেই তো কথাবার্তা করে রাশেদের জীবনে জায়গা পেয়েছে। তবুও আজ সাহস করে মেয়ের জন্য কথাটা বলবে। রাশেদ অফিস থেকে ফিরে ল্যাপটপে কাজ করছে। পরিণীতা রাশেদের অপোজিটে চুপটি করে বসলো। রাশেদ এক পলক চেয়ে নিজের কাজে মন দিয়ে বলল, কিছু বলবে? পরিণীতা বসে হাত দুটো মুচড়ামুচড়ি করছে, কি বলবে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রাশেদ আবার তাকালে পরিণীতা মাথা নিচু করে মৃদু স্বরে বলল, তোমার মেয়ে শুধু ভাইয়ের জন্য কান্নাকাটি করে। রাশেদ পরিণীতার কথায় বিরক্ত প্রকাশ করে বলল, তো আমি কি করতে পারি? না মানে মেয়ের কথা চিন্তা করে আমায় কি ক্ষমা করা যায় না? মেয়ে বড় হচ্ছে, আমাদের দুজনেরও বয়স হচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এক হওয়া কি উচিত নয়? কথাগুলো বলতে গিয়ে রাশেদের চোখে এক পলক চেয়ে তার রিয়াকশন বোঝার চেষ্টা করলো। রাশেদ চোখে মুখে একরাশ বিরক্ত নিয়ে বলল, বলা হয়ে গেছে, এখন যেতে পারো। পরিণীতা কিছু বলতে যেতেই রাশেদ রাগী লুক নিয়ে বলল, আমার মেয়েকে সামনে রেখে কোনো কাজ হাসিল করতে এসো না, শুধু শুধু অপমানিত হবে। পরিণীতার চোখ দুটো ছলছল করে উঠল। সারা জীবন অপরাধী হয়ে কি করে বাঁচবে? আত্মহত্যা মহাপাপ, না হলে নিজের জীবন বিসর্জন দিয়ে দিত। রাশেদের চোখে চোখ রেখে কথা বলতে গেলে নিজেকে অপরাধী মনে হয়। কি যে ভুল করেছে সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। পরিণীতা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। রাশেদ পরিণীতা যাবার পথে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, কি করে স্পর্শ করব তোমায় পরিণীতা? আমার কি ইচ্ছে করে না তোমার কাছে যেতে, কিন্তু পারি না। যখনই এগিয়ে যাই তখনই মনে হয় কোনো এক পরপুরুষের সাথে তুমি এক ঘরে থেকে সংসার করেছো। তখনই ঘৃণায় তোমার কাছে যেতেও ইচ্ছে করে না। কয়েকদিন ধরে রাশেদ খুব ব্যস্ত সময় পার করছে। মেয়ের আবদার যেভাবেই হোক পূরণ করতে হবে। রাশেদ রিয়ার সাথে কথা বলে তার ডিসিশন বলল। রিয়া স্মিত হেসে বলল, ভাইয়া, যে কাজে তোমার মন সায় দেয় না সেই কাজ আমি তোমায় কখনোই করতে বলবো না। তবে আমাদের সমাজে এমন অনেক হয়, তাই তোমার যেটা ভালো মনে হয় তাই করো। এমনিতেই তো সমাজে তোমার ঠাঁই হবে না, বাবা তোমায় কখনোই তার ভিটেতে জায়গা দেবে না। এখন তোমারও তো বৃদ্ধ বয়সে কাউকে নির্ভর করে বাঁচতে হবে, তাই সিদ্ধান্ত তোমার। সব সময় রাশেদ কিছু বলতে চাইলে একটু বললেই তার মনের কথা বুঝে যায় তার এই ছোট্ট বোনটি। তাই তো মন খুলে ছোট্ট বোনটার সাথে সব কিছু শেয়ার করে। সকাল থেকে খুব ব্যস্ত ছিল রাশেদ। সব ফর্মালিটি শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। রাশেদের কোলে বাচ্চা দেখে অবাক হয়ে গেল পরিণীতা। রাশেদ পরিণীতার অবাক হওয়াকে তোয়াক্কা না করে মেয়ের কাছে গেল। রাইসা ঘুমিয়েছিল। রাশেদ রাইসার পাশে বসে মুচকি হেসে মৃদু স্বরে বলল, আম্মু দেখো তোমার ভাই এনেছি, কত ছোট ভাইটা দেখো একটু। মেয়েকে ঘুম থেকে টেনে তুললো। ঘুম ঘুম চোখে ছোট্ট বাচ্চাকে দেখে রাইসার চোখের ঘুম উড়ে গেল। খুশিতে দুই হাত তালি দিচ্ছে, ভাইয়াকে চুমু দিচ্ছে। ভাইয়ের হাতে নিজের আঙুল আটকে দিয়ে বাবাইকে বলল, বাবাই দেখো, ভাই আমার হাত ধরে আছে। ভাইকে পেয়ে মেয়েটা কত খুশি। মেয়ের খুশি দেখে পরিণীতাও খুশি হলো। পরিণীতা মেয়ের পাশে বসলে রাশেদ বাচ্চাটাকে পরিণীতার কোলে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, বাচ্চাটিকে দত্তক নিয়েছি। মেয়ে ভাই চাইছিল তো, না দিয়ে কি করে থাকতাম। বাচ্চাটাও অনেক অসহায়, তাই দত্তক নিয়ে নিলাম। আজ থেকে এর সম্পূর্ণ দায়িত্ব তোমার, কখনো অবহেলা করো না। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে পাশের রুমে গেল। পরিণীতা বাচ্চার দিকে চেয়ে অশ্রুসিক্ত চোখে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে মনে মনে বলল, মা তো মাই হয়। হয়তো তোকে পেটে ধরতে পারিনি আমি, কিন্তু মানুষ তো করতে পারবো। আজ থেকে তুই আমার নিজের সন্তান, অনেক ভালোবাসবো তোকে। জন্ম দিতে না পারলেও ছেলের মা হতে পেরে ভীষণ খুশি পরিণীতা।
যেটুকু পেয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। রাইসা ভাইকে পেয়ে খুব খুশি। এতদিন পর তাদের পরিবার আজ সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।